নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নবাবের শহর মুর্শিদাবাদে। যদি তোমরা আসতে চাও, একদিনে কিভাবে কতটা কি ঘুরবে, আইটিনারি কেমন হবে, সমস্তটাই আমি শেয়ার করবো আমার এই ব্লগে। যদি ইভেন তোমরা রাতে কিনা নাইট স্টে করতে চাও, সেটাও আমি শেয়ার করে দেবো এই ব্লগে। কোথায় থাকবে, হোটেলের প্রাইস কেমন, খাবার কোথায় খাবে, সমস্তটাই আমি কিভাবে ঘুরলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখো। 63133 এই ট্রেনটায় করে সকাল 7টায় আমরা ঠিক রানাঘাট থেকে মুর্শিদাবাদের উদ্দেশ্যে উঠেছিলাম ট্রেনে, এবং মুর্শিদাবাদ আমরা পৌঁছেছি অ্যারাউন্ড ওই 9:30 নাগাদ। 9:30 নাগাদ নামার পরে আমরা আমাদের টোটো অলরেডি রিজার্ভ করেই রেখেছিলাম, অ্যান্ড সেই টোটোওয়ালার নাম্বারটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা যদি চাও তাহলে এই টোটো দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। দাদা তোমাদেরকে খুব ভালোভাবে ঘুরিয়ে দেবে। আমাদের এই পুরো একদিনের ট্যুরটা করার জন্য টোটো ভাড়া পড়েছিল 700 টাকা, এবং বাইরেও কিন্তু দেখতে পাচ্ছ এটা টোটো স্ট্যান্ড। এখান থেকে তোমরা নিজেদের মতো চাইলেও কিন্তু টোটো ভাড়া করে নিতে পারো। আমরা যে হোটেলটায় রয়েছি সেই হোটেলটা কিন্তু একদম হাজারদুয়ারির ঠিক সামনে। এই হোটেলের নাম হচ্ছে ফ্রেন্ড হোটেল, অ্যান্ড দেখতে পাচ্ছ এটা আমাদের রুম কিন্তু যখন আমরা গেছি যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন ছিল। এটা একটা কিং সাইজ বেড আছে, এখানে আরামসে 3 জন ঘুমিয়ে পড়তে পারবে। অ্যান্ড এখানে একটা ড্রেসিং টেবিল আছে, অ্যান্ড এখানে ব্ল্যাঙ্কেটও রয়েছে, ফ্যান আছে, এসি আছে। গরমকালে আসতে পারো, কোনো অসুবিধা নেই। এবং যদি শীতকালে আসো তাহলে বাথরুমে গিজার পেয়ে যাবে স্নান করার জন্য। আমরা যে রুমটায় ছিলাম সেই রুমটায় কিন্তু ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন টয়লেট দুটোই কিন্তু ছিল। যথেষ্ট পরিষ্কার আমার লেগেছে। আমরা যখন গেছি অ্যাকচুয়ালি তখনই চেক আউট হচ্ছিল আরেকটা ফ্যামিলির। আর এবার তোমাদেরকে দেখিয়ে দিই ব্যালকনিটা কেমন। ব্যালকনিটা প্রত্যেকটা রুমের সামনে কিন্তু ব্যালকনি আছে। আমরা একদম টপ ফ্লোরে ছিলাম, আর ব্যালকনির থেকে সোজা দাঁড়ালেই কিন্তু এক্স্যাক্টলি তোমার হাজারদুয়ারি দেখা যায়। হাজারদুয়ারি উল্টো দিকেই দেখতে পাচ্ছ ইমামবাড়া ওখানে। সো একদম ক্লোজ টু হাজারদুয়ারি এই হোটেলটা, একদম ফ্রন্ট ফেসিংয়েই আছে এই হোটেলটা। আর আমার কিন্তু হোটেলের লোকেশন খুব ভালো লেগেছে। হোটেলের প্রাইস পড়েছে 1250 টাকা। এর থেকেও অ্যাকচুয়ালি কম বাজেটের রুম আছে এই হোটেলে, কিন্তু আমরা এই রুমটা নিয়েছি। অ্যান্ড এর থেকেও তোমরা যদি আরও সস্তায় থাকতে চাও, সেটা একটু যদি ভেতরের দিকে হোটেল নাও তাহলে 650 টাকা, 700 টাকা, 800 টাকার মধ্যেও কিন্তু ভালো ভালো হোটেল পেয়ে যাবে। যেহেতু এটা একদম হাজারদুয়ারি ক্লোজ, তার জন্য একটুখানি রুম রেন্টটাও কিন্তু বেশি। আমরা একদম রেডি হয়ে বেরিয়ে গেলাম আমাদের ফার্স্ট লোকেশন দেখার জন্য। প্রথমেই আমরা দেখলাম আজি মুন্নিসা বেগমের সমাধি, এবং মুন্নিসা বেগম ছিলেন মুর্শিদ কুলি খানের একমাত্র কন্যা এবং মুর্শিদাবাদের দ্বিতীয় নবাব সুজাউদ্দিনের স্ত্রী। মসজিদের পূর্ব প্রবেশদ্বারে এমবেড করা একটি শিলালিপির স্ল্যাব অনুসারে এটি বেগম দ্বারা নির্মিত হয়েছিল, এবং তিনি 1734 সালে মারা যান। তার বাবার মতো তাকেও মসজিদের প্রবেশদ্বারের কাছে সমাধি করা হয়। এই যে এখন যে সমাধিটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটাই কিন্তু হচ্ছে কিনা আজি মুন্নিসা বেগমের সমাধি। এছাড়া এই লোকেশনটায় আর দেখার মতো তেমন কিছু ছিল না। ওপরে ঠিক সমাধির ওপরে একটা মানে বাগান মতন করা আছে, এখানে সবাই আসছিলেন, ছবি তুলছিলেন। আমরাও গেছি, কটা ছবি তুললাম এখানে দাঁড়িয়ে। তবে এখানে কিন্তু দেখার মতো আর কিছু নেই। তবে আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য অনেক, মানে মানুষ ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবে এখানে, মানে আশেপাশে এত সুন্দর জায়গাটা। আমাদের নেক্সট লোকেশনে যাওয়ার আগে আমরা করে নিলাম আমাদের সকালের ব্রেকফাস্টটা, কারণ আমরা এরপরে যাব হচ্ছে কিনা কাঠগোলা বাগান ঘুরতে। আর কাঠগোলা বাগান ঘুরতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগবে, তাই হাতে করা রুটি আর ঘুগনি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম আর চা খেয়ে নিলাম। আর আমরা যে কাঠগোলা বাগানে যাব ঠিক তার সামনেই কিন্তু প্রচুর খাবারের দোকান, হোটেল আছে। তোমরা চাইলে কিন্তু খেয়ে নিতে পারো সেখান থেকে, কারণ ঘুরতে কিন্তু বেশ জায়গাটা এতটাই বড়, বেশ অনেকটাই কিন্তু সময় লাগবে। ঢুকতে গিয়ে দেখতে পেলাম এই কাঠগোলা বাগান কিন্তু রং হচ্ছে। এই যে নামটা কাঠগোলা বাগান, এই নামটা কিন্তু নামকরণ হয়েছিল এখানকার গোলাপ বাগানের জন্য গাইস। আর দেখতেই পাচ্ছ কাঠগোলা বাগানে ঢুকে গেছি। এখানে ঢুকতে কিন্তু টিকিট লাগে।
এবং পার পার্সন টিকিট ভ্যালু হচ্ছে 30 টাকা। সবার আগে টিকিট কেটে ঢুকলাম হচ্ছে এই পাখি আর মাছের ঘর দেখার জন্য। এখানে কিন্তু বিভিন্ন ধরনের পাখি এবং মাছ আছে বিদেশের, কারণ তখনকার দিনে একটা ইমোশন ছিল যে বিদেশের পাখি মাছ সংগ্রহণ করা। এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে কিনা বাউরি, এবং এই বাউরিটা কিন্তু নির্মাণ করেছিলেন রায় বাহাদুর তার পিতৃপুরুষদের দেশের কারিগরদের দিয়ে, যাতে কিনা তাদের গ্রীষ্মকালে কোনো অসুবিধা না হয় জলের। আর এটা হচ্ছে কাঠগোলা রাজবাড়ির একদম ফ্রন্ট এন্ট্রেন্স। হ্যাঁ, তোমরা একদম ঠিকই বুঝতে পারছো, এখানেই ওই তোমার যে সব থেকে ফেমাস মুভিটা যিশুর এক যে ছিল রাজা, সেটা কিন্তু এখানেই এক্স্যাক্টলি শুটিংটা হয়েছে। তো একদম পিকচার পারফেক্ট জায়গাটা, মানে ভীষণ ভীষণ সুন্দর। মুর্শিদাবাদ ঘুরতে আসো, এটা কিন্তু বলতে পারো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বা বেস্ট স্পট টু ভিজিট। এখানে ভিজিট করতে অবশ্যই ভুলো না। 4 কিলোমিটার দূর মুর্শিদাবাদ স্টেশন থেকে। আর জায়গাটার নাম কেন কাঠগোলা হলো, এটা নিয়ে দুটো মত আছে। বাগানে ঢোকার মুখে দেখা যায় একটা বড় নহবত গেট আছে, তার সামনে ঠিক পূর্ব পশ্চিমে রাস্তা হয়ে গিয়েছে। লোকে বলে যে এই রাস্তার দুপাশে ছিল কাঠের গোলা, সেখান থেকে এই নামটা এসেছে বলে অনেকে মনে করে। আবার এই বাগান বাড়ি ফুলের জন্য অনেক বিখ্যাত ছিল। বাগানের নানা ফুলের মধ্যে অন্যতম ফুল ছিল তোমার গোলাপ, যার নাম ছড়িয়ে পড়েছিল দিকে দিকে। অনেকের বিশ্বাস কাঠগোলাপের থেকে বাগান বাড়ির নাম হয়েছে কাঠগোলা। এই জায়গাটি কিনে বাগানবাড়ি তৈরি করেছিলেন জিয়াগঞ্জের রাজা লক্ষ্মীপত সিং দুগার। লক্ষ্মীপত, জগৎপত, মহিপত এবং ধনপত, এই 4 ভাই এখানে কিন্তু থাকতেন, এবং এখনও বাগানে ঢুকলে দেখা যায় এই 4 ভাইয়ের ঘোড়ায় চড়া মূর্তি। তাদের আমলেই অ্যাকচুয়ালি প্রতিষ্ঠা করা হয়েছিল এই আদিনাথের মন্দির। গাইজ, এলে কিন্তু অবশ্যই এই জৈন মন্দিরে তোমরা ভিজিট করো, কারণ এটা কাঠগোলার একটা মেন অ্যাট্রাকশন। কাঠগোলা বাগান ঘুরে দেখলাম, তারপরে আমরা চলে গেলাম জগৎ সেটের বাড়ি দেখতে, হাউস অফ জগৎ সেট মিউজিয়াম। এবং জগৎ সেটের বাড়িতেও কিন্তু প্রচুর জিনিস আছে দেখার, দেখতে দেখতে কিন্তু সময় কেটে যাবে। জগৎ সেটের বাড়িতে ঢোকার সময়ও কিন্তু টিকিট কাটতে লাগে, টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা। আমরা টিকিট কেটে ঢুকে গেলাম জগৎ সেটের বাড়ির ভিতরে, এবং এখানে কিন্তু অনেক জায়গায় অ্যাকচুয়ালি ভিডিও করা অ্যালাউড না, ম্যাক্সিমাম জায়গাতেই ভিডিও করা অ্যালাউড না। বাইরে কিছুটা কিছুটা করা আছে, কিন্তু মেন যে অ্যাট্রাকশনগুলো যা যা আছে সেগুলো কিন্তু ম্যাক্সিমামই ভিডিও করা যায়নি। তো ভিতরে প্রবেশ করার সাথে সাথে তোমরা অনেক মুদ্রা, মুসলিন এবং অতীতের বিভিন্ন বিলাসবহুল পোশাকের প্রদর্শন দেখতে পাবে। বেনারসি শাড়িগুলো সোনা এবং রূপোর মতো সুন্দরভাবে এমব্রয়ডারি করা হতো সেই সময়। বাড়িটিতে কিন্তু একটি লুকানো টানেলও আছে এবং চেম্বার রয়েছে, যেখানে কেউ কেউ অনেকে মনে করে যে বাণিজ্য পরিকল্পনা করার জন্যই কিন্তু সেগুলো করা হয়েছিল। তবে আমার পার্সোনালি হাউস অফ জগৎ সেট ঘুরে কিন্তু ভীষণ ভালো লেগেছে, যদিও আমি ভিডিও প্রোভাইড করতে পারিনি ভেতরের, কারণ তারা ভিডিও করা অ্যালাউ করে না, কিন্তু ঘুরে আমার খুবই ভালো লেগেছে। এখানে প্রচুর দেখার জিনিস আছে। তারপর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এক্কা গাড়ি বা ঘোড়ার গাড়ি, যেটা মুর্শিদাবাদে ভীষণ ফেমাস। তোমরা যদি চাও একটা রাইড নিয়ে নিতে পারো, ওনারা তোমাদেরকে কিছু সময়ের জন্য রাইড দিয়ে দেবে এবং 100 টাকা মতন তারা কিন্তু নেয়। তো তোমরা যদি মুর্শিদাবাদে আসো অবশ্যই একবার এক্কা গাড়িতে উঠো। এক্কা গাড়িতে রাইড নিয়ে আমরা চলে গেলাম নাসিপুর রাজবাড়ি দেখতে। এটা হচ্ছে নাসিপুর রাজবাড়ি, আর এখানে কিন্তু ঢুকতে তোমার টিকিট লাগে। টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা। আর এটা হচ্ছে একদম নাসিপুর রাজবাড়ির এন্ট্রেন্স। অ্যান্ড আমি জানি না কেন এখানে সমস্ত রাজবাড়ির রং কেন হলুদ হলুদ, যেদিকেই যাচ্ছি শুধু সমস্ত কিছু হলুদই দেখতে পাচ্ছি। তবে যাই হোক, নাসিপুর রাজবাড়িতে ঢোকার পরে অনেক কিছু হিস্টোরিক্যাল ব্যাপার স্যাপার জানতে পারলাম, কিন্তু এখানে তোমরা গাইড নিতে পারো। গাইড চার্জেস নেয় 50 টাকা। গাইড না নিলে কিন্তু কিছু বুঝতে পারবে না, এমনি জাস্ট ঢুকবে আর বেরিয়ে আসবে। কারণ কোনো কিছুতেই কিছু লেখা নেই যে কি হিস্ট্রি বা কেন হয়েছিল, কোনো কিছুই লেখা নেই, তাই তোমাদেরকে একটা গাইড কিন্তু অবশ্যই নিতে হবে এখানে। এই সামনে সোলার এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নাসিপুর রাজবাড়ির ডিজাইন, থার্মোকলে করা। এবং নিচে যে বোতলটা দেখতে পাচ্ছ, এই বোতলটায় কিন্তু চেক করা হতো যে কোনো মদে কোনো বিষ মেশানো আছে কিনা। যদি বিষ মেশানো থাকতো তাহলে কিন্তু বটলে কিন্তু কালার চেঞ্জ হয়ে যেত, সেখান থেকে বোঝা যেত, অ্যান্ড তারপরে সেটা আর কেউ খেত না।
বর্গি এলো দেশে খাজনা দেব কেসে, আমরা যে কথাটা বলি, তখনকার দিনে মারাঠিরা সব লুটপাট করে নিয়ে যেত। এই বক্সগুলোর মধ্যে অ্যাকচুয়ালি সমস্ত কিছু লুটের জিনিসপত্র থাকতো, এবং যে এটাকে আর কি তারা মাটিতে পুঁততো, যে পুঁততো তারা যেন বাইরে কিছু ফোরকাস্ট না করতে পারে, তার জন্য তাদেরকে অলরেডি মেরে ফেলা হতো। সামনে যেই জিনিসটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা দিয়ে কিন্তু টর্চার করা হতো যারা খাজনা দিত না। এটা হচ্ছে কিনা শাস্তি দেওয়ার এক মানে কি বলবো, এক ইউনিক পদ্ধতি, যেটা কিনা আমি দেখলাম ওখানে গিয়ে। এবং সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা কিনা হচ্ছে একটা হনুমান মন্দির। হনুমান মন্দির দেখে আমরা একটু এগিয়ে যাওয়ার পরেই দেখলাম এই যে সামনে যে জায়গাটা আছে, এখানে অ্যাকচুয়ালি চারিপাশে 4টে লোহার থাম ছিল। এখানে কিন্তু জলসা হতো, এবং হীরাবাই তখনকার দিনের সবথেকে যে হাইয়েস্ট পেইং ডান্সার তিনি ছিলেন, এবং তিনি একটা রাত নাচলে কিন্তু 5,000 স্বর্ণ মুদ্রা পেতেন। সামনে আছে এখন নাচমহল, যেটা হয়ে গেছে এখন ফাঁকা মহল। বাইরে আছে গাড়ি, চলুন তাড়াতাড়ি। তারপরে আমরা একটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম যে আগেকার দিনে যে আপনাদের এই বিভিন্ন কয়েদিদেরকে রাখা হতো, এই সেই জায়গা যেখানে কিনা কয়েদিদেরকে বন্দি করে রাখা হতো, কাইন্ড অফ জেল বলা যেতে পারে। আর এই কয়েদিদেরকে ফাঁসি দেওয়া হতো এই ফাঁসি ঘরে। তো এটাও একটা জানার বিষয়। একটু এগিয়ে গিয়েই দেখতে পেলাম একটি মন্দির। এই মন্দিরটা কিন্তু হাতুড়ি এবং ছেনির সাহায্যে কেটে কেটে বানানো হয়েছে। পুরো যে কাজটা দেখতে পাচ্ছ, পুরোটা হাতুড়ি আর ছেনির সাহায্যে করা হয়েছে। অ্যান্ড এখানে কিন্তু সকাল সন্ধে পুজো হয় রেগুলারলি। মন্দিরের মধ্যে রাম, লক্ষ্মণ, সীতা, ভরত আছে, এবং আজও রেগুলার বেসিসে পুজো হয় এখানে। এরপর দেখে নিলাম বটুক ভৈরবজি বা শঙ্করজির মন্দির, এবং এখানে কিন্তু বলা হয় যে মানুষকামনাটাই তোমরা করো না কেন সেটা কিন্তু পূর্ণ হয়। এবার আমরা নসিপুর রাজবাড়ি দেখে চলে গেলাম নসিপুর আখড়া দেখতে। নসিপুর আখড়াতেও কিন্তু ঢুকতে টিকিট লাগে। টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা, এবং নসিপুর আখড়াতেও কিন্তু দেখার মতন অনেক জিনিস আছে। তবে মেন যেটা কিনা সবথেকে অ্যাট্রাকশন, সেটা হচ্ছে জগৎ সেটের বাড়ি কাঠগোলা বাগান। তোমাদের হাতে যদি কম সময় থাকে তাহলে কিন্তু তোমরা এই নসিপুর আখড়াটাকে স্কিপও করতে পারো। এখানেও আমি তোমাদেরকে রেকমেন্ড করব যে তোমরা কিন্তু ট্যুর গাইড নিও, কারণ ট্যুর গাইড না নিলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না। ঢুকবে আর বেরিয়ে আসবে, কোথায় কি হলো, কেন ঢুকলে, কি মন্দির, মন্দিরের পেছনের কি ইতিহাস, কোন দেবতা এখানে বিরাজমান, কিছুই বুঝতে পারবে না। কিসের থেকে কি হয়েছে কিছুই বুঝবে না। ট্যুর গাইড কিন্তু এখানেও 50 টাকা, তো তোমরা কিন্তু অবশ্যই একটা ট্যুর গাইড নিও। আমাদের নেক্সট লোকেশন হচ্ছে মির্জাফরের বাড়ি। এই সামনেটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মির্জাফরের বাড়ির গেট। ভেতরে কিন্তু ঢুকতে দেওয়া হয় না। এখানেই কিন্তু সিরাজউদ্দৌলাকে 7 দিন আটকে রাখা হয়েছিল, এবং 7 দিন আটকানোর পর তাকে কিন্তু মেরে ফেলা হয়। তো এখানে ভেতরে ঢুকতে দেওয়া হয় না বলে ভেতরের ভিডিও করা হয়নি। তোমরা চাইলে এই নেক্সট লোকেশনটাও কিন্তু ভিজিট করতে পারো। তারপরে আমরা দুপুরের লাঞ্চ করে নিলাম আমাদেরই হোটেলে। আমরা যে হোটেলটা ছিলাম, ফ্রেন্ড হোটেল, সেখানেরই কিন্তু ইন হাউস কিচেন আছে। সেখান থেকে আমরা আমাদের দুপুরে লাঞ্চ করেছি। দুপুরে যে লাঞ্চ করেছি সেটার মেনুও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্রাইসেস কি কেমন। আমরা নিয়েছিলাম ভেজ থালি এবং তার সাথে ডিম। ভেজ থালির মধ্যে ছিল ভাত, ডাল, বেগুন, একটা পাঁচমিশালি তরকারি ছিল, তার সাথে তোমার পেঁয়াজ কলি, আলু ভাজা ছিল, এবং তারপরে আরেকটা তরকারি দিয়েছিল বাঁধাকপির সামথিং। তো এটা ওদের ভেজ থালি। আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে খেতে কেমন ছিল, খাবার দাবার কেমন ছিল, আমি বলবো অ্যাভারেজ খাবার দাবার। এর থেকে তোমরা বাইরে অনেক ভালো ভালো হোটেল আছে, নিউ হাজারদুয়ারি বলেও একটা হোটেল আছে, সেখানেও তোমরা তোমাদের লাঞ্চ করতে পারো। আমরা আমাদের লাঞ্চ করে, যেহেতু আমাদের হাতে সময় ছিল না, আমরা তাড়াতাড়ি চলে গেলাম হাজারদুয়ারি দেখতে, কারণ একটু পরেই কিন্তু 5টা নাগাদ বন্ধ হয়ে যাবে। তাই আমরা সবার আগে হাজারদুয়ারিটা ঘুরে নিলাম। হাজারদুয়ারিতে প্রচুর লাইন থাকে, তাই আমরা কিউআর স্ক্যান করে নিয়ে টিকিট কেটেছিলাম। হাজারদুয়ারি, যা বাংলায় হাজার দরজা অর্থ বহন করে, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অন্যতম ঐতিহাসিক ও দর্শনীয় স্থাপনা। এটি 1837 সালে নবাব হুমায়ুন জাহানের আমলে নির্মিত হয়েছিল, এবং মূলত ব্রিটিশ স্থপতি ডানকেন ম্যাকলিওডের নকশায় তৈরি।
গাইজ, এই বিশাল প্রাসাদটি তৎকালীন নবাবদের প্রশাসনিক কেন্দ্র ও আবাসস্থল হিসেবে ব্যবহৃত হতো। এর নাম হাজারদুয়ারি হওয়ার কারণ হলো পুরনো ভবনে 1000টি দরজা রয়েছে, যার মধ্যে 900টি আসল এবং 100টি নকল, যা কিনা প্রতিপক্ষকে বিভ্রান্ত করার জন্য কিন্তু তৈরি করা হয়েছিল। বর্তমানে এটি একটি জাদুঘর, যেখানে মুর্শিদাবাদের নবাবদের অস্ত্রশস্ত্র, মূল্যবান কিছু শিল্পকর্ম, দুর্লভ বই ও ঐতিহাসিক সামগ্রী সংরক্ষিত করা হয়েছে। আর এটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইমামবাড়া। এক্স্যাক্টলি অপোজিটে আছে মুর্শিদাবাদের, কিন্তু এই ইমামবাড়া স্পেসিফিক্যালি একটা টাইমেই খোলা থাকে। আমরা যখন গেছিলাম এটা কিন্তু তখন বন্ধ ছিল, তো তার জন্য ইমামবাড়ার ভেতরের ভিডিও শেয়ার করা যায়নি। আর হাজারদুয়ারির ভেতরে কিন্তু ভিডিও করা অ্যালাউড না, তো তার জন্য কিন্তু হাজারদুয়ারির ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। বড় ইমামবাড়া কিন্তু পয়লা মহরম থেকে 9 মহরম পর্যন্ত কিন্তু খোলা থাকে। এই যে চারপাশে ইমামবাড়া বা এই হাজারদুয়ারির মাঝে যে চারপাশে যে ঘাসগুলো দেখতে পাচ্ছ, এখানে এক্স্যাক্টলি মানুষ বসে কিন্তু পিকনিক করে। তো এটা একটা কাইন্ড অফ পিকনিক স্পটও মানুষদের জন্য। হাজারদুয়ারি ইমামবাড়া তো ভিজিট করে, প্লাস এখানে কিন্তু পিকনিক করে। তো আমরা আমাদের হাজারদুয়ারি ইমামবাড়া দেখা শেষ করে চলে গেলাম আমাদের নেক্সট স্পটে। এখন চলে এসছি কাতরা মসজিদে। সামনে যে মসজিদটা দেখতে পাচ্ছ, এই মসজিদটা কিন্তু তৈরি হয়েছিল 1728 সালে। আর এটাও কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। যদি মুর্শিদাবাদ ভিজিট করো, তোমাদের আইটিনারিতে অবশ্যই কিন্তু এটাকে অ্যাড করো। এটা 1728 সালে বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খান নির্মাণ করেছিল। মসজিদটার সমাধিস্থল হিসেবেও ব্যবহৃত হয়েছে অনেক সময়, এবং আজও কিন্তু ট্যুরিস্টদের জন্য এটা কিন্তু একটা ভীষণ অ্যাট্রাকটিভ স্পট। তোমরা যদি চাও এখানেও তোমরা ট্যুর গাইড নিতে পারো। আমরা এখানে ট্যুর গাইড নিইনি। আর তোমরা বোধহয় বুঝতে পারছো একটু জায়গাটা দেখে। হ্যাঁ, একদমই ঠিক বুঝেছো, এই জায়গাটাতেই কিন্তু তোমাদের বোঝে না সে বোঝে না সিনেমার যে গানটা আছে, কঠিন তোমাকে ছাড়া একদিন, ওইটা সোহম মিমি, ইয়েস অ্যাবসলিউটলি, ওটা কিন্তু এখানেই শুটিং করা হয়েছিল। গাইজ, এই মসজিদটির স্থাপত্যে মুঘল ও ইসলামী শৈলীর মিশ্রণ কিন্তু দেখা যায়। একসময় এটি একটি বড় শিক্ষা কেন্দ্র ছিল, যেখানে শত শত ইসলাম পণ্ডিত পড়াশোনা করতেন। যদিও সময়ের সাথে সাথে এর কিছু অংশ ধ্বংস হয়েছে, তবুও আজ ওই মুর্শিদাবাদের ঐতিহ্যের অন্যতম নিদর্শন। এই মসজিদটা কিন্তু লাল ইটের তৈরি, এবং এখানে কিন্তু অনেক ছোট ছোট গুহা মতো করা আছে। এই যে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে গুহা, এরকম অনেক গুহা আছে। তো আমরা এই কাতরা মসজিদ দেখার পরে আমাদের নেক্সট লোকেশনে চলে গেলাম। এই জায়গাটির নাম হলো জাহান কোষা বন্দুক। তোপেখানা হলো নবাবের আর্টিলারি পার্কে অবস্থিত স্থান। এখানে একটি মহান বন্দুক রয়েছে। এখন তোমাদেরকে আমি সেই বন্দুকটা দেখাচ্ছি। আর এই বন্দুকটা তোমার অনেক জিনিস দিয়ে তৈরি, সোনা, রূপো, তামা, সীসা, দস্তা, পারদ, লোহা, কি নেই এর মধ্যে, অষ্টধাতু, 8খানা ধাতুর মিশ্রণ দিয়ে কিন্তু এটা তৈরি। আর এটা 17 ফুট এটার হাইট। জাহান কোষা তোপ দেখে লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের আজকের নেক্সট লোকেশন বলা যেতে পারে, বা লাস্ট লোকেশন হচ্ছে গিয়ে মতিঝিল। মতিঝিলটা কিন্তু একটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি। এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা। আর এখানে বেসিক্যালি দেখার মতো কিছু নেই। চারিদিকে দোকানপাট আছে, একটা ভীষণ সুন্দর ঝিল আছে, একটা কামান আছে। আর ঝিলটাই হচ্ছে এখানকার মেন আকর্ষণীয় জায়গা, যেটা কিনা তোমরা দেখতে পারো। সন্ধ্যাবেলা যদি ভিজিট করো, 8টা পর্যন্ত এটা খোলা থাকে। তো তোমরা আরামসে ঝিলের পাশে বসে অনেকটা সময় স্পেন্ড করতে পারবে, গল্প করতে পারবে। চারিদিকে ভিড়, ওই শুধু ঝিলের দিকটাই ফাঁকা আছে। আর এখানেও কিন্তু তোমার হোটেল বা বলা যেতে পারে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের পক্ষ থেকে এখানে কিন্তু রুমস অ্যাভেলেবেল। রুমের ভাড়া তোমার ওই 2700 টাকা থেকে স্টার্টিং। তো তোমরা চাইলে যদি এখানে স্টে করতে চাও মুর্শিদাবাদে, নাইট স্টে, যদি হোটেলে না থাকো, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টির পক্ষ থেকেও এই জায়গাটায় কিন্তু তোমরা থাকতে পারো। আর এই জায়গাটা আমার ভীষণই সুন্দর লেগেছে, টাইম স্পেন্ড করার জন্য ঠিক আছে, তবে এটার কোনো সেরকম হিস্টোরিক্যাল কিছু নেই।
তোমাদের সাথে আজকে শেয়ার করলাম একদিনে কিভাবে মুর্শিদাবাদ ট্যুর করবে। যদি তোমাদের হাতে একদিন সময় থাকে কি কি ট্যুরে ইনক্লুড করবে বা করবে না, আইটিনারি কেমন হবে, পুরোটাই কিন্তু আমি আমার ব্লগে শেয়ার করেছি। অ্যান্ড হোটেলের নাম্বার, আমি যে হোটেলটায় ছিলাম, আমার টোটোওয়ালাদার নাম্বার, যে কিনা এত সুন্দর করে আমাদেরকে ঘুরিয়ে দিয়েছে, সবার নাম্বার কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু চেক আউট করো, আর শীতকালে অবশ্যই একবার মুর্শিদাবাদ ঘুরতে এসো। এতক্ষণ ধরে আমি তোমাদেরকে ঘুরে দেখালাম ঐতিহাসিক শহর মুর্শিদাবাদ। অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লেগে থাকলে নিজেদের ফ্রেন্ডসদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব বাটনের পাশে ঠিক একটা বেল আইকন থাকে, সেটা প্রেস করে দিও, যাতে এরকমই আমার চ্যানেলে আরও ফুড অ্যান্ড ট্রাভেল রিলেটেড ভিডিওস নিয়ে আমি আসতে পারি। তোমরা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমি অনেক বেশি মোটিভেশন পাই ভালো ভালো ভিডিওস আনার। থ্যাংকস ফর ওয়াচিং।